সম্মানিত শ্রোতা, আজকে শুনবেন ষষ্ঠ পর্বের দ্বিতীয় অংশ। নাখোদা বন্দরেই অপেক্ষা করছিলেন। সূর্য এবার ঢলতে শুরু করেছে সমুদ্রে। দিনের শেষ আলো ছড়িয়ে পড়েছে নির্জন বিষণ্ণ কালিকট বন্দরের বুকে। নাখোদা আর তাঁর সঙ্গী দুজন মাল্লা ছাড়া কেউ কোথাও নেই। একদল হাটগিলে পাখি শুধু কর্দমাক্ত চড়ে আবর্জনা খুঁটে খাচ্ছে। স্বজম্ভুনাথ মিলিত হলেন তার সঙ্গে। তিনি তাকালেন চড়ায় আটকে থাকা মৃচ্ছকটিকের দিকে। তার প্রধান মাস্তুলে সাদা পাল টানানো হয়েছে, যাতে তার ওপর পর্তুগিজ জাহাজগুলো আক্রমণ না হানে। পর্তুগিজ নৌবহরগুলোকেও তিনি দেখতে পেলেন। অন্ধকার নামলে বন্দর থেকে কালিকটবাসীরা আক্রমণ হানতে পারে, এই আশঙ্কায় বেশ কিছুটা দূরে সরে গেলেও তারা দৃষ্টিপথের একেবারে আড়ালে চলে যায়নি। হাঙরের মতো সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে পর্তুগিজ নৌবহরের ঝাঁক। নিশ্চয়ই তারা আতশ কাচ লাগানো নল দিয়ে নজর রাখছে বন্দরের ওপর। মৃচ্ছকটিককে তারা দেখতে তো পাচ্ছেই, হয়তো বা পাড়ে দাঁড়ানো স্বজম্ভুনাথদেরও দেখতে পাচ্ছে। একটাই ভরসা, মৃচ্ছকটিককে তারা চেনে। হয়তো তারা চট করে গোলা দাগবে না। জেপাং নারীরা ডেকে দাঁড়িয়ে আছে। স্বজম্ভুনাথের মনে হল তার সঙ্গে মৎস্যগন্ধাকে দেখে যেন খুশি হলেন নাখোদা। তাঁর মনেও হয়তো বিশ্বাস জন্মেছে মেয়েটার শুভশক্তির ব্যাপারে। কারণ মুখে তিনি কিছু না বললেও মেয়েটাকে কোলে তুলে নিলেন। তাঁর দুজন অনুচর তুলে নিল সিন্দুকটা। কর্দমাক্ত জমিটা পেরিয়ে তাঁরা এগোলেন মৃচ্ছকটিকের দিকে। জাহাজটার কাছে পৌঁছে দড়ির মই বেয়ে উঠে এলেন মৃচ্ছকটিকের ডেকে। মাল্লাদের সবাইকে প্রথমে পাল খাটাবার নির্দেশ দিলেন নাখোদা। স্বজম্ভুনাথ নিজের কাঁধে তুলে নিলেন সেই পেটিকা। তারপর ভর্তিকা, মৎস্যগন্ধা আর তার পোষ্যকে নিয়ে ডেক ছেড়ে জাহাজের খোলের ভিতর নামলেন। মৃচ্ছকটিকের খোলের ভিতর একটা গোপন কক্ষ আছে। বাইরে থেকে কাঠের পাটাতন সরিয়ে তাতে ঢুকতে হয়। তার মধ্যে একটা ছোট নৌকোও আছে। সমুদ্রের জল তলের প্রায় সমান্তরালে সে কক্ষের অবস্থান। ঘরের উল্টো দিকের দেওয়ালের গায়ের পাটাতন সরিয়ে নৌকো নিয়ে ভেসে পড়া যায় সমুদ্রে। নাখোদা আর স্বজম্ভুনাথ ছাড়া যে মাল্লারা এখন মৃচ্ছকটিকে আছে, তাদের এই গুপ্ত কক্ষের অবস্থান জানা নেই। সেই কক্ষের মধ্যে প্রবেশ করে সেখানে তিনি সিন্দুকটা রাখলেন। ভর্তিকাকে বললেন মৎস্যগন্ধা আর তার পোষ্যকে নিয়ে সেখানে লুকিয়ে থাকতে। তারা যেন একমাত্র স্বজম্ভুনাথের গলার শব্দ শুনলে তবেই ভিতর থেকে সাড়া দেয়। তাদের সেই কক্ষের ভিতরে ঢুকিয়ে বাইরে থেকে কাঠের পাটাতন টেনে দিয়ে খোল ছেড়ে আবার ডেকে উঠে এলেন স্বজম্ভুনাথ। পাল খাটানো হচ্ছে। সাদা পালে দিনান্তের সূর্য লাল আভা ছড়াচ্ছে, সমুদ্রেও ছড়িয়ে পড়ছে আবিরের রং। ডেকের রেলিং ধরে দাঁড়িয়ে দূর সমুদ্রের দিকে তাকিয়ে আছে জেপাং মেয়েগুলো। হয়তো তারা ভাবছে সমুদ্রের ওপারে তাদের দেশের কথা, যেখানে দ্বীপমালার কোনো নিভৃত পল্লীতে এই সূর্যাস্তের সময় তাদের কথা ভাবছে, তাদের ফেরার প্রতীক্ষা করছে তাদের প্রিয়জনেরা। কিন্তু তাদের আর কোনোদিন ফেরা হবে না সমুদ্র ঘেরা সেই দেশে। সমুদ্র বড় নিষ্ঠুর। তাদের জীবন থেকে সবকিছু কেড়ে নিয়ে অকুল দরিয়ায় এনে ফেলল তাদের। সমুদ্র এই জেপাং নারীদের ভাসাতে ভাসাতে কোথায় নিয়ে যাবে তা একমাত্র সমুদ্রই জানে। চোখের জল বহুদিন আগেই শুকিয়ে গেছে এই নারীদের। শুধু এক স্থায়ী বিষণ্ণতা গ্রাস করেছে ওদের মুখমণ্ডলকে। তারা তাকিয়ে আছে ডুবন্ত সূর্যের দিকে। ওই সূর্যটা যেন তাদের জীবনেরই প্রতিবিম্ব। মহাসমুদ্র ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে তাকে। পাল খাটানো হয়ে গেল। নাখোদা স্বজম্ভুনাথের মুখের দিকে তাকালেন নির্দেশের অপেক্ষায়। স্বজম্ভুনাথ নির্দেশ দিলেন, নোঙর তোলো। কাছিতে টান পড়ল। নোঙর উঠে এল। ময়ূরপঙ্খী একটু কেঁপে উঠল ঠিকই, কিন্তু তক্ষুনি সমুদ্রে ভাসল না। স্বজম্ভুনাথদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হল জোয়ারের জল আরেকটু বাড়ার জন্য। যতক্ষণ না মৃচ্ছকটিক জলে ভাসল, ততক্ষণ একদৃষ্টে
বন্দরের দিকে চেয়ে রইলেন স্বজম্ভুনাথ। তাঁর জীবনের সবটুকু জুড়েই তো রয়েছে এই কালিকট নগরী। প্রত্যেকবার মৃচ্ছকটিককে সমুদ্রে ভাসাবার সময় এই নগরীর প্রতি একটা টান অনুভব করেন স্বজম্ভুনাথ। কিন্তু আজ যেন সেই টান বড় বেশি অনুভব করলেন তিনি। আস্তে আস্তে একসময় সূর্য ডুবে গেল সমুদ্রের জলে। আর তারপর ধীরে ধীরে স্বজম্ভুনাথের চোখের সামনে থেকে মুছে গেল কালিকট। আজ আর কেউ বন্দরের আকাশ প্রদীপ জ্বালাল না। নিকষ কালো অন্ধকার গ্রাস করে নিল কালিকট বন্দরকে। সম্বিত ফিরে পেয়ে স্বজম্ভুনাথ এরপর ফিরে তাকালেন সমুদ্রের দিকে। কালিকট বন্দর অন্ধকারে ডুবে গেলেও সমুদ্রের দিকে তাকিয়ে স্বজম্ভুনাথ দেখতে পেলেন অনেক দূরে বিন্দু বিন্দু আলো জ্বলে উঠতে শুরু করেছে। পর্তুগিজ নৌবহরের আলো। জোয়ারের জল বাড়ছে। ছোট ছোট ঢেউয়ের ধাক্কায় প্রথমে কাঁপতে শুরু করল মৃচ্ছকটিক। তারপর ধীরে ধীরে সে ভাসতে শুরু করল। হালিরা হাল মেরে সমুদ্রের দিকে ঘুরিয়ে নিল মৃচ্ছকটিকের মুখ। ময়ূরপঙ্খী ভেসে পড়ল অন্ধকার সমুদ্রে। সে ধীরে ধীরে এগিয়ে চলল সমুদ্রের বুকে জেগে থাকা আলোক বিন্দুগুলোর দিকে। একটা সময় পর্তুগিজ রণপোতগুলো খুব কাছাকাছি পৌঁছে গেল। স্বজম্ভুনাথ প্রথমে মশাল জ্বালাবার নির্দেশ দিলেন। আলোকিত হয়ে উঠল মৃচ্ছকটিকের ডেক। তারপর তা ধরিয়ে দেওয়া হল ডেকের ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা জেপাং মেয়েগুলোর হাতে, যাতে দূর থেকেই তাদের চোখে পড়ে পর্তুগিজদের। মৃচ্ছকটিক নৌবহরের কাছাকাছি পৌঁছতেই চাঞ্চল্য শুরু হল রণপোতগুলোর মধ্যে। স্বজম্ভুনাথ দেখতে পেলেন পর্তুগিজ জাহাজগুলোর কামানের মুখ ঘুরে যাচ্ছে মৃচ্ছকটিকের দিকে। নড়তে শুরু করেছে জাহাজগুলো। কিছুক্ষণের মধ্যেই চারপাশ থেকে নৌবহরের বেশ কয়েকটা হালকা রণপোত ঘিরে ধরল মৃচ্ছকটিককে। পর্তুগিজ জাহাজ থেকে কাঠের পাটাতন এসে পড়ল মৃচ্ছকটিকের ডেকে। সেই কাঠের পাটাতন বেয়ে পর্তুগিজরা লাফিয়ে নামতে লাগল ময়ূরপঙ্খীর ডেকে। কয়েক মুহূর্তের মধ্যে পর্তুগিজদের সূচিমুখ তলোয়ারের ঘেরাটোপে বন্দী হয়ে গেল মৃচ্ছকটিকের নাবিকরা। লম্বা চড়া চেহারার একজন পর্তুগিজ পিস্তল হাতে এসে দাঁড়াল স্বজম্ভুনাথ আর নাখোদার সামনে। পাশাপাশি তাঁরা দুজন দাঁড়িয়েছিলেন। যে পর্তুগিজটা সামনে এসে দাঁড়াল তার নাম না জানলেও লোকটা সেবার সম্ভোগের জন্য মৃচ্ছকটিকে এসেছিল, তাই লোকটার মুখ চেনা আছে স্বজম্ভুনাথের। স্বজম্ভুনাথ লোকটার দিকে তাকিয়ে হাসলেন। লোকটা কিন্তু হাসল না। হাতের পিস্তলটা তাঁদের দিকে উঁচিয়ে ধরে কর্কশ স্বরে বলল, তোমাদের কি সামরিন পাঠিয়েছে? স্বজম্ভুনাথ জবাব দিলেন, না, তিনি আমাকে কালিকট থেকে বিতাড়িত করেছেন। আমি অ্যাডমিরালের সঙ্গে দেখা করতে এসেছি। লোকটা জবাব শুনে ধমকের স্বরে বলে উঠল, মিথ্যে কথা বলছ। নিশ্চয়ই ওই বুনো সামরিন কোনো ফন্দি করে তোমাদের এখানে পাঠিয়েছে। সত্যি বলো, নইলে এখনই তোমার মুন্ডু কেটে মাস্তুলের আট কাঠে ঝুলিয়ে দেব। একটা লোকও বাঁচবে না। ঘাবড়ালে চলবে না। স্বজম্ভুনাথ বেশ দৃঢ়ভাবে বললেন, বললাম তো তিনি আমাদের কালিকট থেকে বিতাড়িত করেছেন। নাখোদা জেপাং মেয়েগুলোকে দেখিয়ে বললেন, এই জেপাং মেয়েগুলোকে আমরা অ্যাডমিরালের কাছে দিতে এসেছি। তার সঙ্গে আমাদের তেমনই কথা হয়েছিল। পর্তুগিজ এবার তাকাল সার বেঁধে মশাল হাতে দাঁড়িয়ে থাকা ভীত সন্ত্রস্ত জেপাং রমণীদের দিকে। মনে মনে সে কি যেন ভাবল কয়েক মুহূর্ত। তারপর সঙ্গীদের উদ্দেশ্যে বলল, তল্লাশি নাও জাহাজের। তাঁর নির্দেশ পালন করে একদল লোক ছুটল জাহাজের খোলের দিকে। স্বজম্ভুনাথ তাঁর মুখভঙ্গিতে কোনো উত্তেজনার ভাব প্রকাশ না করলেও যতক্ষণ না পর্তুগিজদের দলটা খোল ছেড়ে উপরে উঠে এল ততক্ষণ আশঙ্কায় কাঁপতে লাগল তাঁর বুক। যদি কোনোভাবে পর্তুগিজরা সেই গুপ্ত কক্ষের সন্ধান পেয়ে যায় তবে ভয়ঙ্কর বিপদ ঘটবে। তবে তেমন কিছু ঘটল না। পর্তুগিজদের দলটা খোল থেকে ফিরে এসে জানাল, না, তেমন কিছু পাওয়া যায়নি। তাদের কথা শুনে দলপতি যেন কিছুটা আশ্বস্ত হল।
স্বজনভূনাথকে সে বলল, এই সামান্য ব্যাপারে এখন অ্যাডমিরালকে বিরক্ত করা যাবে না। এই নৌবহরের দায়িত্বে আছেন এস্তাভাও ডা গামা। তাঁকে আমরা খবর পাঠাচ্ছি। তিনি এসে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মনে রেখো, তোমরা যদি কোনো চালাকির চেষ্টা করো তবে মৃত্যু নিশ্চিত। এ কথা বলার পর লোকটা তার এক অনুচরকে কিছু একটা বললেন। দলপতির নির্দেশে লোকটা একটা মশাল নিয়ে তরতর করে উঠে গেল মৃচ্ছকটিকেরল প্রধান মাস্তুলের মাথায়। তারপর সমুদ্রের এক অন্ধকার অংশের দিকে মশাল নাড়িয়ে সংকেত দিতে শুরু করল। কিছু সময়ের ব্যবধান, আর তারপরই সমুদ্রের অন্ধকারের মধ্যে থেকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল বিরাট এক রণপোত। এতক্ষণ তা অন্য জাহাজগুলোর থেকে কিছুটা তফাতে অন্ধকারের মধ্যে আত্মগোপন করেছিল, ঠিক যেমন আরও বেশ কিছুটা দূরে অন্ধকারে আত্মগোপন করে আছে ভাস্কর মূল নৌবহর। শুধু মৃচ্ছকটিককে যে 4টে জাহাজ ঘিরে ধরেছে তাতেই শুধু মশালের আলো জ্বালানো ছিল। অন্ধকার থেকে আবির্ভূত জাহাজটা এসে দাঁড়াল মৃচ্ছকটিকের অন্য পাশে। এবার সে জাহাজেও সার সার মশাল জ্বলে উঠল। তার ডেক ভর্তি সশস্ত্র পর্তুগিজ সেনা। সে জাহাজ থেকেও পাটাতন ফেলা হল মৃচ্ছকটিকে। পাটাতনের ঢাল বেয়ে একদল পর্তুগিজকে সঙ্গে নিয়ে মৃচ্ছকটিকে ডেকে পা রাখলেন এস্তাভাও। তাঁর পরনে ঝলমল করছে রাজকীয় পোশাক। বুকে আড়াআড়িভাবে আটকানো চান্ডার বেল্ট থেকে ঝুলছে রূপোর বাঁট আর লম্বা নলঅলা পিস্তল। কোমর থেকে ঝুলছে দীর্ঘ তলোয়ার। তিনি মৃচ্ছকটিকে পদার্পণ করতেই পূর্বোক্ত সেই পর্তুগিজ দলপতি তাঁর কাছে এগিয়ে গিয়ে মাথার টুপি খুলে সম্ভাষণ জানাল। কিছুক্ষণ কথাবার্তা হল তাদের দুজনের মধ্যে। তারপর ডাক পড়ল স্বজম্ভুনাথের। দুজন পর্তুগিজ তলোয়ারের খোঁচা দিয়ে স্বজম্ভুনাথকে এনে দাঁড় করাল এস্তাভাওর সামনে। মনে মনে নিজেকে প্রস্তুত করে নিলেন স্বজম্ভুনাথ। এবার তাঁকে জীবন মৃত্যুর পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।